ওসমান সাহেব হুইস্কির বোতল নিয়ে বসেছেন। তার ভাগ্য ভালো, বরফের জোগাড় হয়েছে। ওসি সাহেব জিপ পাঠিয়ে বরফ আনিয়েছেন। শুধু বরফ নয়, তিনি 1 কেস বিয়ার এনেছেন। ওসমান সাহেব বিয়ার খান না, তবু খুশি হলেন। প্রথম দিনে এই ওসির ওপর এতটা বিরক্ত হওয়া ঠিক হয়নি। ওসমান সাহেব সত্যিকার অর্থেই ছুটির আনন্দ ভোগ করলেন। আলিম এসে পেঁয়াজ, মরিচ ও ভিনেগার মাখানো 1 প্লেট চীনাবাদাম রেখে গেছে। হুইস্কির সঙ্গে এই প্রিপারেশনটি অপূর্ব। গ্লাসে চুমুক দিয়ে তার মনে হলো বেঁচে থাকাটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গভীর আনন্দে তার শরীর কাঁপছে। হুইস্কি নিয়ে তো প্রায় বসেন, এরকম কখনো হয় না। আজ হচ্ছে কেন? ইচ্ছে হচ্ছে হেসে হেসে সবার সঙ্গে কিছু সময় কাটাতে। চাঁদ উঠেছে কিনা কে জানে। যদি চাঁদ ওঠে তাহলে ওভরটি গায়ে দিয়ে একটু হেঁটে আসলে হয়তো ভালোই লাগবে। বারান্দার কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। অপরিচিত কেউ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু তিনি পরিষ্কার বুঝলেন লোকটির গায়ে ইউনিফর্ম। খট শব্দে স্যালুট হলো। স্যার, আমি। ওসি সাহেব পাঠিয়েছেন। কি ব্যাপার? কিছু না স্যার, পাহারার জন্য। ফিক্সড সেন্ট্রি। পাহারা লাগবে না, তুমি চলে যাও। সে ইতস্তত করতে লাগলো। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, যাও যাও, পাহারার কোনো দরকার নেই। আমি কি মিনিস্টার? এই বলেই তিনি প্রচুর হাসতে লাগলেন। খালি পেটে দুপেক পড়ার জন্যই বোধহয় তার কিঞ্চিত নেশা হয়েছে। আলিমের দাঁতের ব্যথা কমেনি, আজ সারাদিন আরও বেড়েছে। ডান দিকের গাল ফুলে গেছে অনেকখানি। আলিম, গোটা চারেক প্যারাসিটামল খাও। স্যার, খাইছি। লবণ পানি দিয়ে কুলকুচি করো। করেছি স্যার। গরম শেক দাও, শেকটা খুব উপকারী। স্যার, আর কিছু লাগবো? না, লাগবে না। খানা তৈরি হতে দেরি হবে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজ রাতে রান্নার দায়িত্ব নিয়েছে সাব্বির। ওয়াইল্ড ডাক রোস্টের সে নাকি একটা চমৎকার প্রিপারেশন জানে। দুপুর বেলাতেই সে বালি হাঁসগুলির চামড়া তুলে টক দইয়ে ডুবিয়ে রেখেছে। টক দইয়ে 8 ঘন্টা ডুবানো থাকতে হবে। 1 মিনিটও এদিক ওদিক হতে পারবে না। 8 ঘন্টা পার হয়েছে রাত 8টায়। এখন হাঁসগুলোকে স্টিম করা হচ্ছে। কেটলির পানি ফোটানো হচ্ছে। কেটলির নল দিয়ে যে বাষ্প বেরিয়ে আসছে তাই ব্যবহার করা হচ্ছে স্টিম করবার জন্যে। কায়দাটা ভালোই। দিলু সমস্ত ব্যাপারটা দেখছে মুগ্ধ হয়ে। সে রান্নাঘরে একটা চেয়ার নিয়ে চেয়ারের ওপরে পা তুলে আরাম করে বসে আছে এবং সারাক্ষণই কথা বলছে। সাব্বির ভাই, স্টিম দিচ্ছেন কেন? স্টিম দেওয়ার জন্য মাংস নরম হবে। টক দইয়ে ডুবিয়ে রাখলেন কেন? রেসিপিতে বলা আছে তাই। টক দই না পেলে ভিনেগারেও ডুবিয়ে রাখা যেত। টক দই ভিনেগারের চেয়ে ভালো। এরপর কি করবেন? পেটের ভেতর রসুন ভরে আগুনে ঝলসাবো, ব্যাস। এই রান্না কার কাছ থেকে শিখলেন? আমার এক মেক্সিকান বান্ধবী ছিল, ও রাঁধত। ও অনেক রকম রান্না জানতো। দিলু একটু লজ্জা পেল। কেউ এভাবে বান্ধবীর কথা বলে নাকি? কিন্তু সাব্বির ভাই এমন সহজভাবে বলছেন যেন বান্ধবী থাকার মধ্যে লজ্জার কিছুই নেই। ওনার নাম কি সাব্বির ভাই? ওর নাম মারিয়া। মারিয়া? কি বিশ্রী নাম! বিশ্রী কোথায়? ম্যারি থেকে মারিয়া। উনি দেখতে কেমন? আমার কাছে তো ভালোই লাগতো। খুব লম্বা, বড় বড় কালো চোখ, খুব শব্দ করে হাসতো। ওনার ছবি আছে? আছে। দেখতে চাও? হুম। আচ্ছা, দেখাবো। সাব্বির ভাই, আমার কয়েকটা সুন্দর ছবি তুলে দেবেন তো? দেব। কবে দেবেন? যখন চাও। কাল ভোরেই দিতে পারি। এক কাজ করো, তোমার লাল শাড়ি আছে? না, লাল স্কার্ট আছে। ঠিক আছে, ওই লাল স্কার্ট পরে পুকুরে সাঁতার দেবে, আমি ছবি তুলব। সবুজ পানির ব্যাকগ্রাউন্ডে লাল স্কার্ট চমৎকার আসবে। তবে আমার ফিল্ম হাই স্পিডে ASF 500, আর একটু কম হলে ভালো হতো। আমি তো সাঁতার জানি না। ইস, সাঁতার দেওয়ার ছবি ভালো আসতো। জলকণার এফেক্ট পাওয়া যেত। রাত দিন আপনি শুধু ছবির কথা ভাবেন, তাই না? হুম, ভাবি।
দিলু কিছুক্ষণ চুপ করে রইল। দেখলো সাব্বির কিভাবে হাঁসের গায়ে স্টিম লাগাচ্ছে। দেখে মনে হয় লোকটা এ কাজ দীর্ঘদিন ধরে করছে। দিলু বলল, মারিয়া বুঝি খুব ভালো মহিলা ছিলেন? হ্যাঁ, বাঙালি মেয়েদের মতো। বাঙালি মেয়েরা বুঝি ভালো? হ্যাঁ, বাঙালি মেয়েরা খুব সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল না হলে মেয়েদের মানায় না। আচ্ছা সাব্বির ভাই, আমি কি সেন্টিমেন্টাল? হ্যাঁ। কিভাবে বুঝলেন? জামিল সাহেবের সঙ্গে বসে তুমি গল্প করছিলে, আমি শুনছিলাম। কথা শুনেই বুঝে গেলেন? দিলু, কথা শুনে অনেক কিছুই বোঝা যায়, আমি বুঝতে পারি। দিলু ভয়ে ভয়ে বলল, আর কি বুঝেছেন? বুঝলাম যে তুমি জামিল সাহেবের প্রেমে পড়েছ। অ্যাডোলেসেন্স লাভ, চমৎকার জিনিস। দিলুর কান ঝাঝা করতে লাগলো। মিনিট পাঁচেক কোনো কথাবার্তা না বলে সে চুপচাপ বসে রইল। সাব্বির হাসি মুখে বলল, কি দিলু, ঠিক বলিনি? দিলু কোনো জবাব দিল না। রেহানা রান্নাঘরে ঢুকে দেখলেন চোখ মুখ লাল করে দিলু চেয়ারে পা উঠিয়ে বসে আছে। তিনি বিরক্ত স্বরে বললেন, তুই এখানে কি করছিস? দেখছি। বাবুকে একটু সামলাবার চেষ্টা করলেও তো পারিস, আমি কতক্ষণ দেখব? দিলু নিঃশব্দে উঠে চলে গেল। রেহানা বললেন, সাব্বির তোমার রান্নার কত দূর? হয়ে এসেছে, এখন শুধু আগুনে ঝলসাবো। খাওয়া যাবে তো? আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে এতটা কষ্ট শুধু শুধু করতাম না। রেহানা বললেন, আমাকে কিছু করতে হবে? না, আপনি বিশ্রাম করুন। রেহানা চলে গেলেন। পুরুষ মানুষ রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করছে, এটা দেখতে তার ভালো লাগে না, অসহ্য লাগে। রেহানা বারান্দায় থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আজও বসেছ? হ্যাঁ, বসলাম। বোতল কটা এনেছ? বেশি না, দুটো মাত্র। রেহানা, একটু বসো আমার পাশে। না। কেন এরকম করছো? বেশি দিন তো আর বাঁচবো না, শেষ কটা দিন আরাম করতে দাও। বেশি দিন বাঁচবে না, এই তথ্যটা আবার কবে জোগাড় করলে? এক প্যামিস্ট আমার হাত দেখে বলেছে আমি বাঁচবো মাত্র 60 বছর। ভালো প্যামিস্ট, যা বলে তাই ঠিক হয়। একটু বসো রেহানা। রেহানা বসলেন। ওসমান সাহেব বৃষ্ট গলায় বললেন, একটা ধাঁধা জিজ্ঞেস করি, দেখি বলতে পারো কি না। ধাঁধা জিজ্ঞেস করতে হবে না, বসে থাকো চুপচাপ। দারুণ ধাঁধা, দিলুর কাছ থেকে শিখেছি এবং নিজে নিজেই উত্তর বের করেছি। আমি 1000 টাকা বাজি রাখছি, তুমি পারবে না। কি বলবো? ওসমান সাহেব দিলুর পানি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ধাঁধাটি খুব উৎসাহের সঙ্গে বলতে শুরু করলেন। কাজঘরের পাশের ফাঁকা জায়গাটায় হাঁস ঝলসানোর ব্যবস্থা করা হয়েছে। বাতাসের জন্য আগুন তেমন জ্বলছে না। বাঁশের চাটাই দিয়ে হাওয়া আটকানোর ব্যবস্থা করা হয়েছে। জামিল তদারক করছে মোড়ায় বসে। দিলু বারান্দা থেকে তাদের দেখল। একবার ভাবলো কাছে যাবে, কিন্তু গেল না। বারান্দায় দাঁড়িয়ে রইল। জামিল ডাকলো, এই দিলু, এদিকে আয়। দিলু এগিয়ে গেল। আমাদের ফটোগ্রাফার সাহেব কি হাঁসকে বাতাস দিয়ে শেষ করেছেন? দিলু জবাব দিল না। কি ব্যাপার, এত গম্ভীর কেন? মাথা ধরেছে। আগুনের পাশে বস, মাথা ধরা সেরে যাবে। চেয়ারটা টেনে আন। দিলু বসল। গল্প শুনবি নাকি বল? মারাত্মক একটা ভূতের গল্প জানি, বলবো? না। না কেন? তোর কি হয়েছে? দিলু মৃদুস্বরে বলল, জামিল ভাই, আপনি আমাকে তুই করে বলবেন না। কেন? বলবো না কেন? আমার খারাপ লাগে। আপনি করে বলবো? তাই চাস? দিলু জবাব দিল না। তোর কি হয়েছে? দিলু গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জামিল তাকে হাত ধরে টেনে বসালো। দিলু, তোমার কি হয়েছে? কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, আমাকে বলো। আমার খুব মন খারাপ লাগছে, মরে যেতে ইচ্ছে হচ্ছে। দূর বোকামে। জামিল শব্দ করে হাসল। একটা হাত রাখলো দিলুর পিঠে। নিশাদ দূর থেকে দৃশ্যটি দেখল। একবার ভাবল দিলুকে সে ডাকবে, কিন্তু ডাকল না। আগুনের পাশে বসে থাকা মানুষ দুটিকে সুন্দর লাগছে। বাবু জেগে উঠে কাঁদছে। রেহানা এসে বললেন, বাবুকে একটু ঘুম পাড়িয়ে দে না নিশাদ। আমি পারবো না। দাঁড়িয়েই তো আছিস। দাঁড়িয়ে আছি না মা, দেখছি। কি দেখছিস? দিলুকে দেখছি। দিলু কেমন বড় হয়ে যাচ্ছে, দেখেছ মা? রেহানা তাকালেন। তিনি দিলুর বড় হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখলেন না।
দিলু চেয়ারে বসে পা নাচাচ্ছে। এটা একটা অভদ্রতা, দিলুকে বলতে হবে। তিনি বাবুর কাছে গেলেন। নিশাত চড়া গলায় বলল, দিলু তুই একটু আয়। দিলু শান্ত স্বরে বলল, না। জামিল বলল, যাও না, শুনে আসো কি জন্য ডাকছে। না, আমি যাব না। জামিল কৌতূহলী হয়ে তাকালো। তার মনে হলো দিলু কেমন যেন বদলে যেতে শুরু করেছে।